ওয়েলকাম স্টুডেন্টস, বাংলার ক্লাসরুম ফার্স্ট পেজ চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা দশম শ্রেণীর সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পটি সম্পর্কে একটু আলোচনা করব। তবে গল্প পাঠের পূর্বে লেখক সুবোধ ঘোষ সম্পর্কে আমরা একটু পরিচিতিটা জেনে নিই এবং তার লেখার বৈশিষ্ট্য এবং তার নিজের জীবনের অভিজ্ঞতা, তিনি কীরকমভাবে সংগ্রহ করেছিলেন সেই সমস্ত সম্পর্কে আমরা একটু জেনে নিই। আমাদের এই বিষয়গুলো জানা থাকলে একটু সুবিধাই হবে। লেখক পরিচিতি সম্পর্কে তোমাদের বইয়ের শেষ অংশে যে পরিশিষ্ট অংশ দেওয়া রয়েছে সেখানে লেখক সম্পর্কে বর্ণনা দেওয়া আছে, তোমরা অবশ্যই সেগুলো একটু করে দেখবে। আমি এখানে একটু সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে দিচ্ছি লেখক পরিচিতি সম্পর্কে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন নিজের প্রবল অভিঘাত নিয়ে সমাজের বুকে নেমে এসেছে এবং মানুষের দৈনন্দিনতা, ভাবনা, আদর্শ, মানবিকতার উপরে ঝাঁপিয়ে পড়েছে, নিষ্পেষণ করছে, এই সময়কালে সুবোধ ঘোষের আবির্ভাব। তৎকালীন কবি সাহিত্যিকদের এটা তার বাস্তব সত্য, এই বাস্তব সত্যকে তো কেউ অস্বীকার করে কাব্য কবিতা রচনা করতে পারেননি। সেই রকমই একটি পরিস্থিতিতে বাংলা সাহিত্যে আবির্ভূত হয়েছেন আমাদের এই বিচিত্র অভিজ্ঞতা সম্পন্ন লেখক। তার বিচিত্র অভিজ্ঞতার কথা আমরা পরে আলোচনা করছি। বহু বিচিত্র তার অভিজ্ঞতা, কর্ম অভিজ্ঞতা এবং তার জীবন প্রবাহ তাকে সমৃদ্ধ করেছিল। তিনি নিজেই বলেছেন, লেখক হওয়ার আগে জীবনের আলো ছায়া ও অন্ধকারের অনেক রূপ ও অনেক ঘটনা দেখার সৌভাগ্য তার হয়েছে। শ্মশানের ভয়ানক ধোঁয়ার কুজ্ঝটিকা ও শালবনের মাথার ওপর পূর্ণচাঁদের জ্যোৎস্না বিস্তার দুই দেখবার আমার অভিজ্ঞতা হয়েছে। সেই অভিজ্ঞতার আরও পরিচয় আমরা পরবর্তীকালে পাব। যাই হোক, বিংশ শতকের চারের দশকে তার এই যে অনন্য সাধারণ উপলব্ধি এবং তার বলিষ্ঠ একটা চেতনা সমৃদ্ধ লেখনী এবং আধুনিকতা নিয়ে তিনি আবির্ভূত হলেন সাহিত্যক্ষেত্রে, সেটা প্রশংসার দাবি রাখে। সময়কালটা কত? 20 শতকের 40-30-40-এর দশক, 1930-40 খ্রিস্টাব্দ, প্রথম বিশ্বযুদ্ধোত্তর যে অবক্ষয়িত সমাজ ব্যবস্থা এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমকালীন যে নৈরাশ্যজনক পটভূমি সমাজ জীবনকে গ্রাস করেছে, সেই সময়কালীন পটভূমিতে কবি ঘোষের আবির্ভাব। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি কি না, তৎকালীন আধুনিক কালের কবিদের মধ্যেও তো এই প্রভাবটা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল, তার নিদর্শন আমরা সমকালীন কাব্য সাহিত্যে পাই। এই বাস্তবতাটাকে কেউ অস্বীকার করতে পারেনি। যাই হোক, এবারে আমরা সুবোধ ঘোষের সম্পর্কে একটু জেনে নিই যে তিনি এরকমভাবে নির্মোহভাবে জীবনকে দেখবার অভিজ্ঞতা তাকে মানিক বন্দ্যোপাধ্যায় বা প্রেমেন্দ্র মিত্রের উত্তরসূরিতে সার্থকভাবে প্রতিপন্ন করেছিল। বিশ্বযুদ্ধ যে ঘনঘটা গোটা বিশ্বব্যাপী ঘটেছে এবং তার যে প্রভাব আমাদের সমাজে অবক্ষয় সৃষ্টি করেছে, সেইটাতে আমরা দেখতে পাচ্ছি কি অর্থনৈতিক একটা পরিবর্তন এসেছে, মানুষের মনোজগতের বিকলাঙ্গতা সৃষ্টি হয়েছে, মানবিকতার অবক্ষয়, মানবিকতার অবমূল্যায়ন, একটা হতাশা বোধ গ্রাস করেছে সমস্ত নাগরিক সমাজকে। ব্যক্তি মানুষের বিচিত্র জীবনের অভিজ্ঞতা, অনুভূতি, সম্পর্ক, বৈচিত্র্যের মধ্যে যে কঠিন জিজ্ঞাসা নিহিত, লেখক সুবোধ ঘোষ তার গল্পে সেই জিজ্ঞাসারই একটা পরিচয় খুঁজে বেরিয়েছেন। তার ব্যক্তিসত্তার মানসলোকের এই আলোড়নের ফসল হিসেবে আমরা তার গল্পগুলোকে পাই। সেই গল্পগুলোর সম্পর্কে অনেকগুলো সুন্দর গল্প রয়েছে, অযান্ত্রিক, ফসিল, সুন্দরম, পরশুরামের কোঠার, বারবধূ, ফেরিওয়ালা ইত্যাদি ইত্যাদি বেশ সুন্দর গল্পগুলি সব তার বেশ কয়েকটি গল্পগ্রন্থও প্রকাশিত হয়েছিল, যেমন ফসিল, শ্রেষ্ঠ গল্প, কুসুমেশু, পলাশের নেশা, যতুগৃহ, নিত্য সুন্দর ইত্যাদি। কিশোরদের লেখক হিসেবে সুবোধ ঘোষ কখনোই কল্পনা নির্ভর বা অবাস্তব কাহিনী লিখেনি। যা তিনি বর্ণনা করেছেন, যা সমস্ত কিছুই তিনি তার অভিজ্ঞতা সমৃদ্ধ, তিনি ব্যক্তি জীবনে, বাস্তব জীবনে সেই অভিজ্ঞতাগুলোর সম্মুখীন হয়েছিলেন। তার লেখা গল্পে সর্বদাই সেই বাস্তবেরই ছায়াপাত আমরা দেখতে পেয়েছি। সে একটা বাস্তব দৃষ্টিভঙ্গির পরিচয় তার লেখার একটা মূল বৈশিষ্ট্য হিসেবে ধরতে হবে। এবং সেই সব লেখাগুলোর বৈশিষ্ট্যগুলোর মধ্যে আরেকটা পরিচয় আমরা পাচ্ছি, সেটা হচ্ছে জীবনবোধের পরিচয়টা ফুটে উঠেছে সার্থকভাবে। আমাদের এই পাঠ্য বহুরূপী গল্পটার মধ্যেও সেই জীবনবোধের পরিচয় ব্যাপারটি ফুটে উঠেছে। যাই হোক, এখানে আমরা তার ব্যক্তি জীবনের আরও কিছু কথাগুলো রয়েছে, সেগুলো একটু শুনে নিতে পারলে ভালো হবে। যদিও এগুলো অতটা দরকার নাই, তবুও আমি একটু আলোচনা করে দিচ্ছি, কারণ এগুলো খুব ইন্টারেস্টিং। সেটা কীরকম না, তার এই যে বিচিত্র জীবনের বিচিত্র অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার কথা সম্পর্কে একটু আলোচনা করে দিই, কারণ তার এই অভিজ্ঞতাগুলোর ফসল হিসেবে তো আমরা বাস্তব এই গল্পগুলো পাচ্ছি। যেমন তার যে পরিবার, তিনি যে পরিবারে ছিলেন, তার পিতা সতীশচন্দ্র ঘোষ এবং মাতা কনকলতা দেবীর 7টি সন্তানের মধ্যে 5 পুত্র এবং 2 কন্যার মধ্যে সুবোধ ঘোষ দ্বিতীয়। ছোটোবেলা থেকে পড়াশোনায় রীতিমতো খুব ভালো ছিলেন সুবোধ ঘোষ এবং একবার ক্লাসে ডবল প্রমোশনও পেয়েছিলেন। হাজারিবাগ জেলা স্কুল থেকে তিনি ম্যাট্রিক পরীক্ষা পাস করেন। পরবর্তীকালে তিনি হাজারিবাগেরই সেন্ট কলম্বাস কলেজে ভর্তি হন বিজ্ঞান শাখায়, কিন্তু সাংসারিক অভাব অনটনের পাল্লায় পড়ে তার পড়াশোনার ইতি টানতে হয়।
এবং তার বাবারও আয় খুব কম ছিল, সরকারি জেলখানার অধস্তন কর্মচারী ছিলেন তিনি, ফলে যাবতীয় খরচ তিনি বহন করতে পারতেন না। এবং তার বড় দাদা তিনিও, তার সংসারও পরিবার বড় হয়ে ওঠায় পারিবারিক সঙ্গতিতে টান পড়ে, ফলে 15 বছর বয়সেই সুবোধ ঘোষের জীবিকার সন্ধানে তাকে পথে বাড়তে হতে হয়। এইভাবে তার জীবনের পথ চলাটা এইভাবে শুরু হচ্ছে। এরপরে তার জীবনের যে ঘটনাগুলো আমরা পাচ্ছি, কয়েকটি ঘটনা পরিচয় আমরা দিচ্ছি, খুবই ইন্টারেস্টিং। সুবোধ ঘোষের যেমন প্রথম চাকরিটি একটা ঝুঁকিপূর্ণ এবং ভয়াবহ ছিল। হাজারিবাগের দেহাতি কুলিবস্তিতে সেই সময় মরগ লেগেছিল কলেরার। মিউনিসিপ্যালিটি থেকে রোগগ্রস্ত মহলায় টিকা দেওয়ার জন্য লোকের আহ্বান করা হচ্ছিল। তখন সুবোধ ঘোষ উপায়ন্ত না দেখে সেখানে অ্যাপ্লাই করেন এবং খুব সুন্দরভাবে বালক সুবোধ ঘোষ ওই কাজটি পান এবং মাস 6 সঙ্গে দক্ষতার সঙ্গে এই কাজটা সম্পন্ন করেন এবং পরবর্তীকালে ওই হাজারিবাগ মিউনিসিপ্যালিটি তাকে একটা শংসাপত্রও দেয়। এটা একটা অভিজ্ঞতা হয়েছে। তারপরে হাজারিবাগেই ওই সময় লাল মোটর কোম্পানির একটি বাস অরণ্যপথে নাইট সার্ভিসে ছোটনাগপুর মালভূমির উপর দিয়ে যাতায়াত করত। বেশ কিছুদিন তিনি বাসের কন্ডাক্টর ছিলেন এবং তার এই বাসের এই যে অভিজ্ঞতা, কন্ডাক্টরি করার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা অবলম্বনে তিনি পরবর্তীকালে গল্প লিখেছিলেন। গল্পটির নাম অযান্ত্রিক। সেটিও একটি সুন্দর গল্প এবং এই গল্প দিয়ে তিনি সাহিত্যক্ষেত্রে আবির্ভূত হয়েছিলেন। সেটাও আমরা পরে আলোচনা করছি কেমনভাবে তিনি গল্পটি লিখেছিলেন। এই অভিজ্ঞতার সঞ্চয় থেকে এটাও যে তার সাহিত্যক্ষেত্রে প্রভাবিত হয়েছে সেটা আমরা বললাম। তারপরে এই নাইট সার্ভিসের বাসে চলার পথেই তিনি একটি বাঘের বাচ্চাকে কুড়িয়ে পেয়েছিলেন এবং সেটিকে তিনি নিয়ে এসে ঘরে মানুষ করছিলেন। আস্তে আস্তে সেটি বড় হয় এবং পরবর্তীকালে একটি বাচ্চা ছেলেকে আক্রমণ করে বসে। তখন তিনি আবার চাপে পড়ে সেটিকে বনে রেখে আসতে বাধ্য হন। এই বিষয় নিয়ে তিনি লিখেছিলেন ছোট গল্প বিলি বাঘিনীর দুঃখের কারণ কি। এইগুলি সবই তার বাস্তব অভিজ্ঞতার কথা আমরা বলছি। যাই হোক, এটা পুতুলের চিঠি কাব্যগ্রন্থে তিনি প্রকাশ করেছিলেন এবং সুন্দর সুঠাম স্বাস্থ্যের অধিকারী ছিলেন সুবোধ ঘোষ এবং সার্কাস পার্টিতেও তিনি কাজ করেছিলেন। সার্কাসের লটবহর বহন করবার জন্য সবচেয়ে পরিশ্রমী লোকের দরকার হয় এবং বালক বয়স থেকে তিনি নিয়মিত ব্যায়ামের চর্চা করতেন বলে তার একটা শারীরিক সক্ষমতা ছিল এবং এই সার্কাসের কাজের যে অভিজ্ঞতা সেটাও তো পরবর্তীকালে তিনি এই বিষয়ে একটা গল্প লিখেছিলেন এবং অঙ্গদা নামের একটি গল্প লিখে সার্কাসের পরিমণ্ডলটিকে তিনি সেখানে প্রকাশ করেছিলেন। যাবতীয় যে অভিজ্ঞতা সেগুলো সবই তার গল্পের মধ্যে প্রকাশ হয়েছে। এই জন্যই তার এই অভিজ্ঞতার একটা মূল্য রয়েছে। আর একবার তিনি জীবিকার খোঁজে ঘর থেকে বেরিয়ে চলে গিয়েছিলেন এবং কিছুদিন সন্ন্যাসীর বেশে বিভিন্ন প্রান্তে ঘুরে বেরিয়েছিলেন সুবোধ ঘোষ। মাস 2 অজ্ঞাতবাসের পর তিনি আবার বাড়িতেও ফিরে এসেছিলেন। হৃদ ঘনশ্যাম গল্পে এরকমই এক জাল সন্ন্যাসীর প্রতিষ্ঠিত হওয়ার কাহিনী বর্ণনা করেছেন। এটাও তার ব্যক্তিগত অভিজ্ঞতার ফল। এরকমভাবে তিনি তার অভিজ্ঞতাগুলোকে সাহিত্যের কাজে লাগিয়েছেন। তারপরে চাকরি ছেড়ে দিয়ে স্বাধীন ব্যবসা করবার কাজ সূত্রে সুবোধ ঘোষ একবার বোম্বাই গিয়েছিলেন। সেখানে দোকানে দোকানে বেকারির কেক পাউরুটি সাপ্লাই দেওয়ার ব্যবসা করার সময় ধর্মশালায় তিনি থাকতেন। হাড়ভাঙা খাটুনির পরে বাড়িতে টাকা পাঠানোর তাগিদে সেই সময় মাসে একবেলা আহার করতেন। এই সব 7 মাসে কাজ করার পর বেশ কিছুটা স্বাস্থ্যহানি ঘটিয়ে তিনি বাড়ি ফেরেন। বোম্বে এই পটভূমিকায় লেখা একটি গল্প শুক্লাভিসার, এটিও তার বাস্তব অভিজ্ঞতার ফসল। আমরা তার সমস্ত গল্পের পেছনে একটা করে এই অভিজ্ঞতা সমৃদ্ধ যে কাহিনীগুলো আমরা পাচ্ছি সেইগুলি গল্পের রূপে আমরা দেখতে পাই। এইভাবে তিনি অভিজ্ঞতা অর্জনের পথে তিনি কি দেখেছেন না, উকিলবাবুর বাচ্চা ছেলেকে পড়াতে পড়াতে একদিন অনুপস্থিত হয়ে গেছিলেন বলে 10 টাকা মাইনের মধ্যে 5 আনা কেটে 9 টাকা 11 আনা পেয়েছিলেন। এবং অপরদিকে তিনি দেখেছিলেন যে অভুক্ত অবস্থায় ধর্মশালাতে যখন তিনি ছিলেন তখন 5 টাকা মাইনের দারোয়ানের আহারের 2 রুটির একটি অভুক্ত লেখককে দান করেছিলেন। এই বৈপরীত্য তিনি মানব মনের এই তৃপ্তির কথা তিনি গল্পের মধ্যে তুলে ধরেছেন। এইভাবে বিভিন্ন অভিজ্ঞতা তার ঘটেছিল। আর অত আমি বেশি ডিটেলসে যাচ্ছি না। এইসব কয়েকটি ঘটনার কথা থেকে তোমরা বুঝতে পারছো সুবোধ ঘোষ কীরকমভাবে এই অভিজ্ঞতাগুলোকে সাহিত্যের মধ্যে টেনে এনেছিলেন। যাই হোক, ছেলেবেলা থেকেই শালবন, পাহাড়, জঙ্গলি, ঝর্ণা, নদীর সঙ্গে মেলামেশা তার জীবনের একটা মহৎ সঞ্চয় এবং এই সব সঞ্চয়গুলো অবলম্বন করে তিনি গল্প ক্ষেত্রে আবির্ভূত হয়েছিলেন। এরপরে যেটা আমি আরেকটা মজাদার গল্পের কথা বলি, সেটা হচ্ছে তার প্রথম গল্প রচনার ইতিহাসটা। প্রথম গল্প রচনার ইতিহাসটা যেমন আকস্মিক তেমনি চমকপ্রদ। সেটা কি না, সুবোধ ঘোষ ও তার বন্ধুরা স্বর্ণকমল ভট্টাচার্য, মন্মথ সান্যাল, অরুণ মিত্র ইত্যাদি রয়েছে। তারা সবাই কী করতো না, প্রতি মাসের 2 রবিবার কোন একটা বন্ধুর বাড়িতে সমবেত হতেন। উদ্দেশ্যটা কি না, সাহিত্যের আলোচনা এবং নিজের লেখা পাঠ করা। এই সমাবেশের একটা নামও ছিল, নামটা হচ্ছে অনামী সঙ্গ। তা ওই আলোচনার শেষে ভুরি ভোজের ব্যবস্থা থাকতো এবং বেশ কিছুদিন সভা চলার পর লক্ষ্য করা গেল যে সবাই নিজের লেখা পাঠ করছে কিন্তু সুবোধ ঘোষ কিছু করছে না।
তখন ওই স্বর্ণকমল ভট্টাচার্য করা অনুরোধের সুরে বললেন যে একটা নিজস্ব লেখা পরবর্তী বৈঠকে তোমাকে আনতেই হবে। তখন অনেক আশঙ্কা নিয়ে, দ্বিধাদ্বন্দ্ব নিয়ে সঙ্গের বৈঠকে পরপর তিনি দুটি গল্প লিখলেন এবং পড়ে শোনালেন সুবোধ ঘোষ। প্রথম গল্পটি হচ্ছে অযান্ত্রিক, যেটা আমরা ওই বাস কন্ডাক্টরের কথাটা বললাম। বাস কন্ডাক্টরি করতে গিয়ে তার যে অভিজ্ঞতা ছিল সেই বিষয় নিয়ে তিনি অযান্ত্রিক গল্প লিখলেন। আর দ্বিতীয়টি হচ্ছে ফসিল। গল্প পাঠ সমাপ্ত হবার পর অভিনন্দনের বন্যায় ভেসে গেলেন সুবোধ ঘোষ এবং সাহিত্য ক্ষেত্রে তার এই প্রথম পদযাত্রা শুরু হলো। তারপর তাকে পিছিয়ে ফিরে থামতে হয়নি। এইভাবে সুবোধ ঘোষের গল্প রচনার সূত্রপাত আমরা দেখলাম। যাই হোক, অধিক কথা না বাড়িয়ে পরে আমরা আমাদের মূল গল্পেতে চলে আসি, যেটা আমাদের গল্প, সেটা হচ্ছে বহুরূপী। এখন এই বহুরূপী গল্প সম্পর্কেও তো তার অভিজ্ঞতার সমৃদ্ধের কথা আমরা পেলাম, যে তার বিভিন্ন অভিজ্ঞতা হয়েছিল, তারই তো ফসল হিসেবে আমরা এই গল্পগুলো পাচ্ছি। এখন বহুরূপীটা কি, বহুরূপী কথাটা আক্ষরিক অর্থটা সম্পর্কে আমরা একটু জেনে নিই। বহুরূপীটা হলো গ্রাম বাংলার একটা বহু প্রচলিত চলমান গ্রামীণ লোকশিল্পের ধারা। এখন এই ধারাটা অবলুপ্ত হয়ে যাচ্ছে, এখন আর সেরকমভাবে বহুরূপী দেখা যায় না, খুবই কষ্ট সৃষ্টি করে তাদের সংসার জীবন চালাতে হয়। এটা এক ধরনের পারফর্মিং আর্ট বলা যেতে পারে এবং মানুষজনকে আনন্দ দেওয়ার পাশাপাশি হাটে বাজারে লোকালয়ে ঘুরে তারা বহুরূপীরা উপার্জন করে এবং সংসার চালায়। যদিও ধারাটা বর্তমানে ক্ষীণ এসেছে, তবু কিছু কিছু জায়গায় অল্প স্বল্পভাবে বহুরূপী দেখা মেলে। যাই হোক, আমরা সাহিত্যের ক্ষেত্রে শ্রীনাথ বহুরূপীর সন্ধান পেয়েছি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত উপন্যাসে শ্রীনাথ বহুরূপীর সন্ধান, সেটাও খুব ইন্টারেস্টিং একটা গল্প। যাই হোক, আমরা সুবোধ ঘোষের লেখায় বহুরূপী গল্পটি তার গল্প সমগ্র, তৃতীয় গল্প সমগ্র গ্রন্থের অন্তর্গত হিসেবে পাচ্ছি। এখন এই বিশেষ সংক্ষেপে একটু আমরা পড়ে নিচ্ছি, গল্প পাঠ করে আলোচনাটা করে নিই। পরবর্তীকালে আমরা প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই গল্পটি ভালো করে মন দিয়ে পড়বে এবং প্রশ্নের উত্তরগুলো নিজেরাই বানাবার চেষ্টা করবে এবং প্রশ্ন নিজেরাও করবার চেষ্টা করবে। আমরা গল্প পাঠ করতে করতে খানিকটা প্রশ্ন উত্তর আলোচনা করে দেওয়ার চেষ্টা করব। আলোচনা করবার আগে আর একটুখানি বলে দিই যে এটা তো একটা ছোট গল্প। ছোট গল্পের সংজ্ঞা এবং তার বৈশিষ্ট্য হিসেবে আমরা পূর্ববর্তী গল্পতে আলোচনা করেছি, তোমরা সেটা একবার দেখে নেবে। আমি সংক্ষেপে এখানে একটু বলে দিচ্ছি যে ছোট গল্পটা কি। ছোট গল্পটা হচ্ছে এমন একটা সাহিত্যের রূপ যেটা দ্বন্দ্বাত্মক পথে কোনো একটা ঘটনা বা বস্তু বা বিষয়কে অবলম্বন করে অগ্রসর হয় এবং তার মধ্যে একটা আকস্মিকতা থাকে, ইঙ্গিতময়তা থাকে এবং চমক থাকে এবং পর্যাপ্ত নাটকীয়তা থাকে। এটা একটা জীবন সমৃদ্ধ রচনা। এবং রবীন্দ্রনাথ ঠাকুরের যে সংজ্ঞাটি রয়েছে ছোট গল্প হিসেবে আমরা যেটাকে সাধারণত উল্লেখ করে থাকি, সেটাকে নিয়ে তোমরা বলতে পারবে যে যদি এই ধরনের প্রশ্ন আসে, ছোট গল্প কাকে বলে, ছোট গল্প হিসেবে এটি কতটা সার্থক হয়েছে ইত্যাদির ক্ষেত্রে এই ধরনের উত্তরগুলো লাগবে। তখন সেখানে এটা বলতে পারা যেতে পারে যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে ছোট গল্পের সংজ্ঞাটি তিনি দিয়েছেন ওই সোনারতরী কাব্যগ্রন্থের অন্তর্গত বর্ষাযাপন কবিতায়, সেখানে আমরা দেখছি একটি স্তবকের মধ্যে রয়েছে কিছু বৈশিষ্ট্য, তার সেটাই ছোট গল্পের সঙ্গে হিসেবে আমরা উল্লেখ করতে পারি। ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা নিতান্তই সহজ সরল, সহস্র বিস্মৃতি রাশি, প্রত্যহ যেতেছে বাসি, তারই দু চারিটি অশ্রু জল, নাহি বর্ণনা ছটা ঘটনার ঘন ঘটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ, অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হয়ে হইল না শেষ। এই হইল ছোট গল্পের বৈশিষ্ট্য। অর্থাৎ আমাদের প্রত্যহ দৈনন্দিন জীবনযাপনের মধ্য থেকে যে হাসি কান্না সুখ দুঃখের নিয়ে যে জীবন, তার মধ্যে ছোট একটা ঘটনা তুলে নিয়ে আমরা ছোট গল্প রচনা করব, এটা একটা বৈশিষ্ট্য। 2 নম্বর হচ্ছে ছোট গল্পের আয়তন সংক্ষিপ্ত হবে। 3 নম্বর হচ্ছে ছোট গল্পের মধ্যে চরিত্র সংখ্যা খুব বেশি থাকবে না। 4 নম্বর হচ্ছে ছোট গল্প তড়িৎ গতিতে দ্রুত বেগে পরিণতির দিকে ধাবমান হবে। আর একটা হচ্ছে বৈশিষ্ট্য, ছোট গল্প একবার পড়তে বসেই আমাদেরকে উঠে পড়তে হবে, অথবা গল্পটা এতই সংক্ষিপ্ত হবে যে একবার পড়তে বসে যেন আমরা পুরো গল্পটা শেষ করতে পারি। লাইক এ ফিগার পাসিং বাই দ্য উইন্ডো, এরকম আর কি টাইম পরিধির মধ্যে গল্পটা, ছোটো গল্পটা রচিত হবে। এগুলো গেল বৈশিষ্ট্য। এরপরে ছোট গল্পের শেষে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে কি না, ছোট গল্পের শেষে আমাদের মনের মধ্যে, পাঠকের মনের মধ্যে প্রশ্ন জেগে থাকবে, এরপরে কী হলো, যেটা রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছেন যে শেষ হয়ে হইল না শেষ, এই অতৃপ্তি, একটা আকাঙ্ক্ষা থেকে যে এরপরে হলো, এরপরে কী হবে, এরপরে কী হবে, এই যদি ভাবনাটা জাগে তাহলে সেটা বুঝতে হবে যে আদর্শ ছোট গল্প হয়েছে। এবং গল্পের শুরুটাও একটা নাটক থাকবে, একটা চমকপ্রদক কাহিনী থাকবে, হঠাৎ যেন মনে হবে মাঝখান থেকে শুরু হচ্ছে, এটাও ছোটো গল্পের একটা বৈশিষ্ট্য। মাঝখান থেকে গল্পটা শুরু হলে মনে তাহলে পড়তে আগ্রহ জাগবে যে তাহলে এর আগে কী ঘটেছে। এই ব্যাপারগুলো, এই নাটকীয়তা, এই ইঙ্গিতময়তাগুলো ছোটো গল্পের একটা বৈশিষ্ট্য। সমালোচক W.H. হাডসন তার একটা ইংরেজি কোটেশন দিয়েছেন এই ছোটো গল্পের সংজ্ঞার বিষয়ে শর্ট স্টোরি সম্বন্ধে। তিনি বলেছেন, এ শর্ট স্টোরি মাস্ট কন্টেন ওয়ান অ্যান্ড অনলি ওয়ান ইনফর্মিং আইডিয়া
and this idea must be worked out to its logical conclusion with absolute singleness of method. Absolute singleness of method এইটাই হচ্ছে ছোট গল্পের মূল বৈশিষ্ট্য। একটিমাত্র ভাবকে অবলম্বন করে, একটিমাত্র বিষয়কে অবলম্বন করে ছোট গল্প তো নানানভাবেই গড়ে উঠতে পারে। কোনো একটা ভাব, কোনো একটা বস্তু, কোনো একটা বিষয়, কোনো একটা চরিত্রকে কেন্দ্র করে দ্বন্দ্বাত্মক পথে, বাংলাতে এরকমভাবে বলা যেতে পারে, কোনো একটা বিষয়, ভাব, বস্তুকে বা চরিত্রকে অবলম্বন করে দ্বন্দ্বাত্মক পথে পর্যাপ্ত নাটকীয়তার মধ্য দিয়ে ভাবৈক্য নিটোল জীবনের যে রসরূপ রচনা, সেটাকে আমরা ছোট গল্প বলতে পারি। এইভাবে ছোট গল্প সংজ্ঞা এবং বৈশিষ্ট্যগুলোকে ব্যাখ্যা করে দিতে হবে। তারপরে আমাদের পাঠ্যগল্পে কতটা সার্থক হয়েছে না হয়েছে সেটাকে আমরা আলোচনা করতে পারবো। বেশ, এবার আমরা গল্পটা পাঠ করি, তাহলে বুঝতে হবে গল্পটা পড়ে কতটা সার্থক হয়েছে না হয়েছে, সেটা গল্প পাঠের শেষেই আমরা আলোচনা করতে পারবো। বেশ, এবারে গল্পটা আমরা শুরু করি। তাহলে হরিদার কাছে আমরাই গল্প করে বললাম। তাহলে এখানে আমরা একটা প্রশ্ন পাচ্ছি, আমরাটাকে আমরা বুঝতে পারছি না কে, তবে আমরা যেটুকুনি বুঝতে পারছি যে গল্প কথক মানে গল্প যিনি বলছেন তিনি এবং তার কয়েকজন বন্ধু রয়েছে। আমরা বলতে তো বহু বচন বোঝাচ্ছে, সুতরাং এটা আমরা বুঝে নিতেই পারি। এবং আরেকটি নাম পাচ্ছি হরিদা, সে হচ্ছে আমাদের এই বহুরূপী গল্পের প্রধান কেন্দ্রীয় চরিত্র, তাকে কেন্দ্র করে গল্পটি গড়ে উঠেছে। তাহলে হরিদার পরিচয় পেলাম এবং সেই সঙ্গে আমরাও পাচ্ছি। হরিদার কাছে আমরাই গল্প করে বললাম। তাহলে আমরা বলতে এখানে আমরা যে গল্পকথক বা তার বন্ধুদের পরিচয়টা পরে পাবো, সেই বন্ধুদের নামগুলো আমরা পাবো, ভবতোষ আছে, অনাদি আছে, ইত্যাদি নামগুলো পরে পাবো। উত্তর লেখবার সময় আমাদের এগুলোকে পরিষ্কার করে উল্লেখ করে দিতে হবে। তাহলে হরিদার কাছে আমরাই গল্প করে বললাম, কি বললাম? শুনেছেন হরিদা কি কাণ্ড হয়েছে? তাহলে এখন লাইন ধরে প্রশ্ন চলে আসতে পারে, শুনেছেন হরিদা কি কাণ্ড হয়েছে? এটা কে বলছে, কাকে বলছে? হরিদাকে বলছে। হরিদার কথাটা যখন রয়েছে, কি কাণ্ড হয়েছে, কাণ্ডটা কি সেটা আমরা পরবর্তীকালে জানতে পারছি। কি সেটা না, উনানের মুখে ফুঁ দিয়ে আর অনেক ধোঁয়া উড়িয়ে নিয়ে হরিদা এইবার আমাদের কথার জবাব দিলেন, না কিছুই শুনিনি। হরিদা একটি গরিব মানুষ এবং একজন গরিব মানুষের ঘরের যা অবস্থা সেইটুকুনি ছবিটার মধ্যে দিয়ে প্রকাশ পাচ্ছে, যে উনুনে তিনি রান্নাবান্না করছেন, ফুঁ দিয়ে ধোঁয়া উড়িয়ে নিয়ে হরিদার কথার জবাব দিয়ে বলছেন যে না আমি কিছু শুনিনি। কি গল্প সেটা আমরা এখনও জানিনি, সেটা আমরা জানবো। কি ঘটনাটা সেটা কি না, জগদীশবাবু যে কি কাণ্ড করেছেন শোনেননি হরিদা? এবারে অল্প অল্প করে আমরা জানতে পারছি জগদীশবাবু কিছু একটা কাণ্ড ঘটিয়েছে। জগদীশবাবু আর একটি চরিত্র হিসেবে পাচ্ছি, তিনি কি কাণ্ড করেছেন সেটা এবারে জানতে হবে। শোনেননি হরিদা? হরিদা বলছেন না রে ভাই, বড় মানুষের কাণ্ডের খবর আমি কেমন করে শুনবো। এইটুকুনি বোঝা যাচ্ছে যে জগদীশবাবু হচ্ছে বড় মানুষ, মানে ধনী মানুষ, এইটাকুনি বোঝা যাচ্ছে হরিদার কথাবার্তার মধ্যে থেকে। এবার তার কী কাণ্ডর কথা আমরা জানতে পারিনি এখনও, সেটা আমরা পরে জানতে পারছি। আর তিনি আরও বলে যাচ্ছেন, আমাকে বলবি বা কে, মানে তিনি একজন নিতান্তই সাধারণ দরিদ্র গৃহস্থ ঘরের মানুষ এবং তার খবর তো বড়লোকেরা রাখবে না এবং তাকে কেউ বলতেও আসবে না, এই কথাটা তিনি বলতে চাইছেন। মানে তার নিজের অবস্থার কথা তিনি তার কথার মুক্তির মধ্যে দিয়ে প্রকাশ করতে পারছেন। এরপরে ঘটনাটা ওই কথকরা বলে যাচ্ছে। এবার কথাটা আমরা ঘটনাটা কি, কাণ্ডটা কি সেইটা করে জানতে পারছি। কাণ্ডটা কি না, 7 দিন হলো এক সন্ন্যাসী এসে জগদীশবাবুর বাড়িতে ছিলেন। এক সন্ন্যাসীর পরিচয় পাচ্ছি যিনি জগদীশবাবুর বাড়িতে এসেছিলেন। 7 দিন হলো। খুব উঁচু দরের সন্ন্যাসী, মানে এবার সন্ন্যাসী সম্পর্কে এখানে একটু বর্ণনা পাচ্ছি। যদি সন্ন্যাসী সম্পর্কে এখন কোনো বর্ণনা, সেই পয়েন্টগুলো এখানে লাগবে। কয়েকটা পয়েন্ট পাচ্ছি, 3-4টে পয়েন্ট রয়েছে। কি কি না, খুব উঁচু দরের সন্ন্যাসী, এটা এক। 2 নম্বর হচ্ছে হিমালয়ের গুহাতে থাকেন। 3 নম্বর হচ্ছে সারা বছরে শুধু একটি হরিতকি খান। হরিতকি বানানটা দুটোই দীর্ঘি আছে দেখবে। 4 নম্বর হচ্ছে এছাড়া আর কিছুই খান না। আচ্ছা, হরিতকি খানটা 3 নম্বর হলো, এছাড়া আর কিছুই খান না। 4 নম্বর হচ্ছে সন্ন্যাসীর বয়সও 1000 বছরের বেশি বলে অনেকেই মনে করেন। এই হচ্ছে সন্ন্যাসীর সম্পর্কে আমরা 4টে পয়েন্ট পাচ্ছি, যে সন্ন্যাসী জগদীশবাবুর বাড়িতে এসেছে, 7 দিন হলো। বেশ, তাহলে সন্ন্যাসী সম্পর্কে বৈশিষ্ট্যটা আমরা জানতে পারলাম। হরিদা সন্ন্যাসী কি এখনও আছেন? এই সমস্ত বর্ণনা শুনে, মানে হরিদের কাছে যে বন্ধুরা এসেছে তার সঙ্গে গল্প করতে এবং এই সন্ন্যাসীর গল্প শুনে হরিদাও জিজ্ঞেস করছেন যে সন্ন্যাসী কি এখনও আছেন না চলে গিয়েছেন? আক্ষেপ করেন হরিদা। এরকম শর্ট প্রশ্ন অনেক সময় দিয়ে দেবে। আক্ষেপ করেন হরিদা। হরিদার আক্ষেপের কারণ কি, বা হরিদাকে তার আক্ষেপের কারণ কি? তাহলে হরিদাকে সেটা আমরা বললাম যে বহুরূপী গল্পের প্রধান চরিত্র যাকে কেন্দ্র করে গল্পটা গড়ে উঠেছে। এবার আক্ষেপের কারণ কি না, তিনি যে কথকের ওই মানে তার বন্ধুদের কাছ থেকে যে জগদীশবাবুর বাড়িতে সন্ন্যাসী এসেছিল এবং তার এই বিভিন্ন বৃত্তান্তের কথা আমরা জানতে পারলাম। উঁচু দরের সন্ন্যাসী, হিমালয়ের গুহাতে থাকেন, সারা বছর একটি হরিতকি খান, আর কিছু খান না, আর বয়সটা অনেকে 1000 বছরের বেশি বলে অনেকে মনে করেন। এই ব্যাপারটা শুনে তিনি মনে করলেন যে থাকলে একবার গিয়ে পায়ের ধুলো নিতাম, মানে সন্ন্যাসীর কাছ থেকে একবার পায়ের ধুলো নিতেন যদি সম্ভব হতো। সেইটা তো এখন চলে গেছেন বলে সম্ভব হবে না, সেই জন্য তো আক্ষেপ করছেন তিনি। এটাই আক্ষেপের তার কারণ। বেশ, তা পেতেন না হরিদা।
সে ভয়ানক দুর্লভ জিনিস। আবার এটাও প্রশ্ন আছে, সে ভয়ানক দুর্লভ জিনিস সেটা কি? ওই জগদীশবাবুর বাড়িতে আসা সন্ন্যাসীর পায়ের ধুলো, সেটা ভয়ানক দুর্লভ জিনিস কেন? না, তখন উত্তরটা হবে শুধু ওই একা জগদীশবাবু ছাড়া আর কাউকে পায়ের ধুলো নিতে দেননি সন্ন্যাসী, মানে তিনি কাউকে সহজে চট করে পায়ের ধুলোটা দেন না, এইটা হচ্ছে মন বক্তব্য। হরিদা জিজ্ঞেস করছেন কেন? জগদীশবাবু একজোড়া কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরলেন, তখন বাধ্য হয়ে সন্ন্যাসী পা গিয়ে দিলেন, নতুন খড়ম পরলেন, আর সেই ফাঁকে জগদীশবাবু পায়ের ধুলো নিয়েছিলেন বলে ঘটনার বৃত্তান্তটা এইভাবে বন্ধুরা হরিদাকে জানাচ্ছে। কি হয়েছিল না, কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে, মানে কাঠের পাদুকার সন্ন্যাসীকে পরাবার সময় তার মধ্যে একটু সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরলেন, তখন বাধ্য হয়ে সন্ন্যাসী পা এগিয়ে দিলেন। কেন পা এগিয়ে দিলেন? না, ওই কাঠের খড়মের মধ্যে সোনার বোল লাগানো রয়েছে, সোনার আংটার মতন একটা সামনে পায়ের বোলের মতন লাগানো আছে বলে সেটার দিকে তিনি পাটা এগিয়ে দিলেন, নতুন খড়ম পরলেন, আর সেই ফাঁকে জগদীশবাবু পায়ের ধুলোটা নিয়েছিলেন। এত কষ্ট করে সন্ন্যাসী পায়ের ধুলোটা জগদীশবাবুকে নিতে হয়েছিল। হরিদা, বাহ, এ তো বেশ মজার ব্যাপার। এটাও লাইন ধরে প্রশ্ন অনেক সময় আসে, এ তো বেশ মজার ব্যাপার। মজার ব্যাপারটা কি? এইভাবে সন্ন্যাসীর পায়ের ধুলো নেওয়ার ব্যাপারটাকে বলতে হবে। হ্যাঁ, তাছাড়া সন্ন্যাসীকে বিদায় দেওয়ার সময় জগদীশবাবু 100 টাকার একটা নোট জোর করে সন্ন্যাসীর ঝোলার ভেতরে ফেলে দিলেন। মানে সন্ন্যাসীকে বিদায় দেওয়ার সময় 100 টাকার নোটও জগদীশবাবু দিয়েছিলেন। জগদীশবাবুর তো পরিচয় আমরা আগে পেয়েছি, তিনি তো বড়লোক মানুষ, এটা হরিদাও বলেছিলেন। সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন। সন্ন্যাসী হাসলেন কেন? না, তার প্রাপ্তি যোগের জন্য তিনি যে 100 টাকা পেলেন সেইটার জন্য হাসলেন। মানে সন্ন্যাসী, এই সন্ন্যাসী শুধুমাত্র নামেই সন্ন্যাসী, বহিরঙ্গে সন্ন্যাসী, অন্তরে সন্ন্যাসী তিনি নন। সেইটাই এখানে তার হাসার কারণ আর কি। মানে তথাকথিত সন্ন্যাসী যেটা সর্বত্যাগী হয়েও অন্তর মনে বেশ মোহ মায়া লোভ মমতা এগুলো তো ত্যাগ করতে হবে, তবেই তো সে আসল সন্ন্যাসী। কিন্তু জগদীশবাবুতে যে সন্ন্যাসী এসছে তিনি এসবে ত্যাগ করতে পারেননি, এমনি শুধু সন্ন্যাসী নাম ধরে এসেছেন, আর এই ধরনের পার্থিব লোভ মায়া মোহের শিকার হয়ে তিনি টাকাটা গ্রহণ করেছেন, সোনার বোল লাগানো খড়ম গ্রহণ করছেন, ইত্যাদি ইত্যাদি পরিচয়গুলো আমরা পাচ্ছি। গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা। এখানে অনেক সময় প্রশ্ন আসে, গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা, তাহলে কোন গল্প শুনেলেন তিনি? তখন এই গল্প মানে তার আগের ঘটনাটা বলতে হবে। গল্প বলতে এই জগদীশবাবুর বাড়িতে আসা সন্ন্যাসীর বৃত্তান্ত শুনলেন, তার পরিচয়টা জানলেন, এবং তিনি যেভাবে ওই কাঠের খড়ম পরবার সময়, সোনার বোল লাগানো কাঠের খড়ম পরবার সময় পায়ের ধুলো দিয়েছিলেন, বা 100 টাকা তিনি হাসি মুখে বরণ করেছিলেন, সেসব গল্পর কথাটা বলতে হবে। এইসব শুনে খুব গম্ভীর হয়ে গেলেন। তার গম্ভীর হয়ে যাবার কারণ কি, এটা সম্পর্কিত প্রশ্ন আসলে এটাখানে উত্তরটা একটু দুরকমভাবে দিতে হবে, দুটো পর্যায়ে দিতে হবে। খুব গম্ভীর হয়ে গেলেন কারণ তিনি বুঝতে পারছেন কি, যে সন্ন্যাসী, সর্বত্যাগী সন্ন্যাসীর এই আচরণের বৈপরীত্যের কথাটা ভেবে তিনি গম্ভীর হয়ে গেলেন। তিনি তো বুঝতে পারছেন এটা তো আসল সন্ন্যাসীর কাজ নয়, তিনি তো টাকা নিতে পারেন না, ওই কাঠের সোনার বোল লাগানো কাঠের খড়ম তো তিনি পরতে পারেন না। কিন্তু যখন ওই সন্ন্যাসী নিয়েছেন বা ওই কাঠের খড়মটা পরেছেন সোনার বোল লাগানো, তখন তিনি বুঝতে পারছেন যে সন্ন্যাসী একটা ফেকধারী সন্ন্যাসী, অর্থাৎ মিথ্যে সন্ন্যাসী, ভণ্ড সন্ন্যাসী আচরণ তিনি দেখতে পেরেছেন। সেই জন্যই তার মধ্যে একটা গম্ভীর ভাব এসে গেল। আর একটা গম্ভীর হয়ে তিনি ভাবলেন যে না, এর একটা খেলা, জবর খেলা তিনি দেখাবেন, সেটাও তিনি পরবর্তীকালে বলবেন, সেটা আবার পরবর্তীকালে আমরা জানবো। এখন আপাতত এইটুকুনি জানতে পারছি তার গম্ভীর হওয়ার কারণটা এই সর্বত্যাগী সন্ন্যাসীর আচরণের বৈপরীত্যের কথা ভেবে গম্ভীর হয়ে গেলেন হরিদা। অনেকক্ষণ চুপ করে রইলেন। আমরা কি বলছি বা না বলছি সেদিকে হরিদার যেন কানই নেই। হরিদা তো গম্ভীর হয়ে ভাবছেন যে এরকমভাবে সন্ন্যাসীর মানে প্রকৃত সন্ন্যাসী সে তো নয়, সেই জন্যই তার মনের মধ্যে এই ভাবনাটা উদয় হচ্ছে যে আজকে একটা খেলা দেখাতে হবে আমার বন্ধুদেরকে, যে অরিজিনাল সন্ন্যাসী হবে আর কি, সেই সব ব্যাপারগুলো ভাবছেন। এর মধ্যে তিনি কি ভাবছেন না ভাবছেন সে ব্যাপারটা নিয়ে তার বন্ধুরা তো বুঝতে পারছে না, এবং তারা নানা রকম গল্প গুজব করছেন, এবং সেই গল্প গুজবের কথা আবার হরিদা টের পাচ্ছেন না, তার তো মন নাই, তার কান নাই। হরিদার উনানের আগুন তখন বেশ গনগনে হয়ে জ্বলছে। আমাদের চায়ের জন্য এক হাঁড়ি ফুটন্ত জল নামিয়ে দিই, হরিদা তার ভাতের হাঁড়িটাকে উনানে চলেন। হরিদা একাই থাকে, হরিদা নিজেই রান্নাবান্না করেন, সেই পরিচয়টা এখানে পাচ্ছি। উনুনে আগুন গনগন হয়ে জ্বলছে, আর হাঁড়ি ফুটন্ত জলের চার বন্ধুদের জন্য ভাতের হাঁড়িটাকে উনুনে চললেন, মানে ওই চায়ের জন্য জলটা গরম করে নিয়ে তিনি ভাতের বন্দোবস্ত, রান্না বন্দোবস্ত করছেন। শহরের সবচেয়ে সরু এই গলিটার ভিতরে ছোট্ট ঘরটাই হরিদার জীবনের ঘর।
আর আমাদের চারজনের সকাল সন্ধ্যার আড্ডার ঘর, মানে চারজন বন্ধু রয়েছে হরিদার, এই সবাই মিলে এসে হরিদার ঘরে আড্ডা মারে এবং চাটা খায়, সেইটুকুনি বলছেন। চা, চিনি আর দুধ আমরাই নিয়ে আসি, হরিদার শুধু তার উনানের আগুনের কাছে জলটা ফুটিয়ে দেন। হরিদার তো গরিব মানুষ, হরিদার তো সব কিছু জোগাড়জান্তি করতে পারবে না, সেই জন্য বন্ধুরা সব চা চিনির জোগাড় করে নিয়ে আসেন, দুধের জোগাড় করে নিয়ে আসেন, হরিদার শুধু উনুনে ফুটিয়ে দেন। এইটুকুনি বর্ণনা পাচ্ছি, মানে হরিদা একজন দরিদ্র মানুষ, তার এই পরিচয় পাচ্ছি, এবং ছোট্ট একটা ঘরে তার জীবন, সে নিজেই রান্নাবান্না করে থাকে ইত্যাদি পেলাম। খুবই গরিব মানুষ হরিদা, গরিব আরও বর্ণনা পাচ্ছি। কিন্তু কাজ করতে হরিদার প্রাণের মধ্যেই যেন একটা বাধা আছে। কাজ তিনি পছন্দ করেন, খেতে কষ্ট হচ্ছে, সংসার চালাতে কষ্ট হচ্ছে, তবুও গরিব হওয়া সত্ত্বেও কোনো কাজ করবেন না। কেন না, ইচ্ছে করলে কোনো অফিসের কাজ, কোনো দোকানের বিক্রিওয়ালার কাজ পেয়ে যেতে পারেন হরিদা, কিন্তু এই ধরনের কাজে হরিদার জীবনের পছন্দই নয়। একেবারে ঘড়ির কাঁটার সময় বেঁধে নিয়ে আর নিয়ম করে নিয়ে রোজই একটা চাকরির কাজ করে যাওয়া হরিদার পক্ষে সম্ভব নয়। মানে নিয়মানুবর্তিতা হিসেবে কাজ করে যাব, সেরকম ব্যাপারটা হরিদার পক্ষে সম্ভব নয়। হরিদার উনুনের হাঁড়িতে অনেক সময় শুধু জল ফোটে, ভাত ফোটে না। মানে তার অবস্থা এতই করুণ, তার অবস্থা এতই শোচনীয় যে শুধুমাত্র জলটাই ফোটে, ভাত নেই, চাল নেই ঘরে, চাল বারন্ত। এই একঘেয়ে অভাবটাকে সহ্য করতে হরিদার আপত্তি নেই, কিন্তু একঘেয়ে কাজ করতে ভয়ানক আপত্তি। হরিদার চরিত্রের এটা একটা বিশেষ বৈশিষ্ট্য, সে একটু স্বাধীনতা চায়, নিজের মতন করে থাকবে, বাঁচবে, নির্দিষ্ট টাইমে গিয়ে কাজকর্ম করা, এইটা তার একেবারেই পছন্দ নয়, এটাতে তার আপত্তি। কিন্তু অভাবটাকে সহ্য করতে তার কোনো আপত্তি নেই। এটুকুনি গেল তো হরিদার চরিত্রের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা এটাও জানলাম। তারপরে দেখতে পাচ্ছি কি না, হরিদার জীবনে সত্যিই একটা নাটকীয় বৈচিত্র্য আছে। এবারে নাটকীয় বৈচিত্র্যের কথা পাচ্ছি, একটা মানে ব্যতিক্রমের কথা পাচ্ছি। সে কী সেই নাটকীয় বৈচিত্র্য, যার জন্য তিনি একঘেয়েমি কাজটাকে পছন্দ করেন না। আর সেটাই যে হরিদার জীবনের পেশা। হরিদার জীবনের পেশাটা কি, গল্পের নামকরণের মধ্যে তো তার ইঙ্গিত আমরা পেয়েছি। হরিদা মাঝে মাঝে বহুরূপী সেজে যেটুকু রোজগার করেন তাতেই তার ভাতের হাঁড়ির দাবি মিটিয়ে দিতে চেষ্টা করেন। মাঝে মাঝে সব মানুষকে কিছু না কিছু কাজ তো করতেই হবে, নিয়মমাফিক কাজ করুন আর নাই করুন, কিছু কিছু কাজ তো করতে হবে। যেমন হরিদা করেন, তিনি হচ্ছে বহুরূপী সেজে মাঝে মাঝে বেরোন এবং তাতে যা রোজগার হয় তার মোটামুটি ভাতের হাঁড়ির দাবিটা তিনি মিটিয়ে দিতে চেষ্টা করেন। মাঝে মাঝে সত্যিই উপোস করেন হরিদা, কোনো দিন আবার রোজগার হয় না, তখন তিনি উপোস করেন। তারপর একদিন হঠাৎ আবার এক সকালে কিংবা সন্ধ্যায় বিচিত্র ছদ্মবেশে অপরূপ হয়ে পথে বের হয়ে পড়েন। যখনই তার অভাব অনটন প্রকটভাবে বাড়ে, তখন আবার তিনি বহুরূপী সেজে তিনি পথঘাটে বেরিয়ে যান। কেউ চিনতে পারে না, যারা চিনতে পারে এক আনা দু আনা বকশিস দেয়। এইভাবেই তো তার রোজগারের পথ চলে। যারা চিনতে পারে না তারা হয় কিছুই দেয় না, কিংবা বিরক্ত হয়ে দুটো একটা পয়সা দিয়ে দেয়। কেউ অগ্রাহ্য করে, কেউ আবার বিরক্ত হয়ে দুটো একটা পয়সা দিয়ে তাকে বিদায় করে দেয়। এইভাবে তার জীবনের রোজগারের পথটা চলে। একদিন চকের বাসস্ট্যান্ডের কাছে ঠিক দুপুরবেলাতে একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল। এবারে ঘটনাগুলো আমরা জানতে পারছি কীরকমভাবে হরিদাস সেজে পয়সা রোজগার করেন তার সংসার চালাবার জন্য। চকের বাসস্ট্যান্ডের কাছে, মানে ময়দান বা নগর গ্রামের কেন্দ্রে অবস্থিত যে ভূমিখণ্ড, তাকে চক বলা হচ্ছে। চকের বাসস্ট্যান্ডের কাছে ঠিক দুপুরবেলাতে একটা আতঙ্কের হল্লা বেজে উঠলো, একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। কেন? এবার এখানে তার পরিচয়গুলো পাচ্ছি, তিনি কী কী রূপ ধরে খেলা দেখান বা তার বহুরূপীর সাজ পোশাকের বর্ণনাগুলো, কী কী রূপ তিনি ধারণ করেছিলেন, এরকম যদি প্রশ্ন আসে তখন এগুলো পয়েন্টগুলো উল্লেখ করতে হবে। এখানে কতগুলো পয়েন্ট পাচ্ছি। একটা উন্মাদ পাগল, তার মুখ থেকে লালা ঝরে পড়ছে, চোখ দুটো কটকটে লাল, তার কোমরে একটা ছেঁড়া কম্বল জড়ানো, গলায় টিনের কৌটোর একটা মালা। পাগলটা একটা থান ইট হাতে তুলে নিয়ে বাসের উপরে বসা যাত্রীদের দিকে তেড়ে যাচ্ছে, চেঁচিয়ে উঠছে, যাত্রীরা দুটো একটা পয়সা ফেলে দিচ্ছে। এইভাবে একটা পাগলের বর্ণনা পাচ্ছে। তাহলে পাগলের বর্ণনার যে পয়েন্টগুলো পেলাম, এখানে 5-6টা পয়েন্ট রয়েছে। কি না, একটা উন্মাদ পাগল 1 নম্বর, তার মুখ থেকে লালা ঝরে পড়ছে 2 নম্বর, 3 নম্বর হচ্ছে চোখ দুটো কটকটে লাল, এই লাল কটকটে চোখের বর্ণনা দিতে হবে। 4 নম্বর হচ্ছে কোমরে একটা ছেঁড়া কম্বল জড়ানো। 5 নম্বর হচ্ছে গলায় টিনের কৌটোর একটা মালা। যাতে পাগল মনে হয়, তার সাজ পোশাকটা তো সেরকম তাকে করতে হবে, ঠিক আছে, অবিকল সেরকম সেজে গেছেন। পাগলটা প্রমাণ করতে তিনি একটা থান ইট নিয়ে বাসের উপরে বসা যাত্রীদের দিকে তেড়ে যাচ্ছে। এইভাবে তিনি তার অভিনয়টাকে করছেন। আর ফলে যাত্রীরা তো জানেন না যে এই বহুরূপী বা এরকম খেলা দেখাতে এসছে, ফলে যাত্রীরা চেঁচিয়ে উঠছে, দুটো একটা পয়সা কেউ কেউ ভয়ও দিয়ে দিচ্ছে। এইভাবে তার রোজগারটা চলে। একটু পরেই বাসের ড্রাইভার কাশীনাথ ধমক দেয়। বাসের ড্রাইভারের নাম কাশীনাথ, এটাও মনে রাখতে হবে, এটা অনেক সময় সব প্রশ্নতে দিয়ে দেয়। বাসের ড্রাইভারের নাম কাশীনাথ। ধমক দেয়, খুব হয়েছে হরি, এইবার সরে পড়ো, অন্যদিকে যাও। মানে যারা রোজ তাকে দেখে তারা তো চেনে হরিদার কাজকর্ম সম্পর্কে, তারা ওয়াকিবহাল। ফলে বাসের ড্রাইভারের জানা আছে হরিদার কাণ্ড, সুতরাং তিনি সাবধান করে দেন, খুব হয়েছে হরি, এবার সরে পড়ো, অন্যদিকে যাও। হ্যাঁ, ওটা কি একটা বহুরূপী?
বাসের যাত্রীরা কেউ হাসে, কেউ বা বেশ বিরক্ত হয়, কেউ আবার বেশ বিস্মিত। সত্যিই খুব চমৎকার পাগল সাজতে পেরেছে তো লোকটা। মানে লোকে যখন আবার জানছে বাসের ড্রাইভারের কাশীনাথের মুখ থেকে যে এটা একটা বহুরূপী, তখন সবাই অবাক হয়ে যাচ্ছে। কেউ হাসছে, কেউ বিরক্ত হচ্ছে, আবার কেউ বেশ বিস্মিত হচ্ছে, অবাক হয়ে যাচ্ছে বিস্ময়ের কারণ কি, একেবারে অপরূপ ভঙ্গিমায় তিনি পাগলের ভূমিকা অবতীর্ণ হয়েছেন এবং পাগলের অভিনয় করেছেন, যার জন্য সবাই বিস্মিত হয়েছেন। যাই হোক, আজকে তাহলে এইটুকুনি থাক। আমরা প্রথমে একটি পাতা পড়লাম, তো আমরা এইটুকুনি পড়বে, আবার পরের দিনে বাকি অংশটুকুনি হবে।